আমাদের ফার্স্ট চ্যাপ্টার যেটা করাবো সেটা হচ্ছে পরিমাপের একক এবং পদ্ধতি। ইউনিট অ্যান্ড সিস্টেমস অফ মেজারমেন্ট। তার সঙ্গে তোমাদের প্রাকৃতিক রাশির মাত্রাটা বলিয়ে দেবো। তাহলে আমরা প্রাকৃতিক রাশি কাদের বলি? যে কোনো পরিমাপযোগ্য প্রাকৃতিক বিষয়কে আমরা প্রাকৃতিক রাশি বলি। যেমন দৈর্ঘ্য, ভর, সময়, এগুলোকে আমরা প্রাকৃতিক রাশি বলি। এবার কোনো লাঠি বা বস্তু আমি ভর মাপতে পারি, দৈর্ঘ্য মাপতে পারি, কিন্তু সেটাকে লাঠিটাকে বা বস্তুটাকে আমরা প্রাকৃতিক রাশি বলবো না, কিন্তু তার ভরটাকে, দৈর্ঘ্যটাকে আমরা প্রাকৃতিক রাশি বলবো। ঠিক আছে? এবার প্রাকৃতিক রাশি কয় প্রকার? প্রাকৃতিক রাশি দুই প্রকার। একটা হচ্ছে স্কেলার রাশি, আর একটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি কাকে বলে? যে রাশিগুলো মান আছে কিন্তু দিক বা অভিমুখ নেই তাদের আমরা কি বলি? স্কেলার রাশি। আর যে রাশিগুলো মান এবং দিক ও অভিমুখ সবই, দিক বা অভিমুখ সবই দুটোই আছে, তাদের আমরা ভেক্টর রাশি বলি। স্কেলার রাশির এক্সাম্পল কি? যেমন ভর, ঠিক আছে, কার্য একটা স্কেলার রাশি, ভর স্কেলার রাশি, দূরত্ব একটা স্কেলার রাশি। ভেক্টর রাশির এক্সাম্পল, ভেক্টর রাশির এক্সাম্পল হচ্ছে আমরা ভরবেগ, গতিবেগ, ত্বরণ, মন্দন, এগুলো হচ্ছে ভেক্টর রাশি। ভরকে আমরা স্কেলার রাশি বলি কেন? কারণ হচ্ছে আমরা ধরো 10 কেজি কোনো একটা ভরের বস্তুকে নিলাম, কিন্তু তাকে আমরা যখন 10 কেজি বস্তুটাকে বলি তখন সেটাকে আমরা কখনো দিক উল্লেখ করি না। কিন্তু আমরা যখন গতিবেগ মাপি, ঠিক আছে, কোনো একটা কণা নির্দিষ্ট গতিবেগে বা 10 কিলোমিটার গতিবেগে, 10 মিটার পার সেকেন্ড গতিবেগে পূর্ব দিকে যাচ্ছে, তখন সেক্ষেত্রে আমার দিকটা উল্লেখ করার প্রয়োজন হয়। সেই জন্য আমরা গতিবেগের এককে আমরা বলতে পারি ভেক্টর রাশি। গতিবেগটাকে আমরা ভেক্টর রাশি বলি, কিন্তু ভর, দূরত্ব এগুলোকে আমরা বলি স্কেলার রাশি। ঠিক আছে? এরপর আমরা আসছি স্কেলার রাশি ও ভেক্টর রাশির মধ্যে পার্থক্য। স্কেলার রাশি আর ভেক্টর রাশির মধ্যে পার্থক্য কি? স্কেলার রাশি হচ্ছে মান থাকে কিন্তু দিক বা অভিমুখ থাকে না, আর ভেক্টর রাশির মান এবং দিক বা অভিমুখ দুই থাকে। 2 নম্বর পার্থক্য কি হচ্ছে হতে পারে? স্কেলার রাশিগুলি এক জাতীয় স্কেলার রাশিগুলোর মধ্যে যোগ বিয়োগ হতে পারে। ঠিক আছে? ভেক্টর রাশির ক্ষেত্রেও এক জাতীয় স্কেলার রাশির ভেক্টর রাশিগুলোর মধ্যে যোগ বিয়োগ হয়। ঠিক আছে? কিন্তু স্কেলার রাশির মধ্যে সাধারণ বীজগণিতের নিয়ম অনুসারে ছোটবেলা থেকে যেমন করে পড়ে এসেছি আমরা, সেই যোগ বিয়োগগুলো হয়। যেমন 2 + 3 5, 5 - 3 2। ঠিক আছে? সেক্ষেত্রে আবার ভেক্টর রাশির ক্ষেত্রে আমার সাধারণ বীজগণিতের নিয়ম অনুসারে যোগ বিয়োগ হতে পারে না, সেগুলো আবার ভেক্টর নিয়ম অনুযায়ী যোগ বিয়োগ হয়। যখন ভেক্টর চ্যাপ্টারটা পড়াবো তখন এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করবো। ঠিক আছে? এরপর আমরা আসছি আমরা পরিমাপের একক। একক কাকে বলি? কোনো বস্তুর পরিমাণ করতে গেলে, ঠিক আছে, কোনো কিছু প্রাকৃতিক রাশিকে পরিমাপ করতে গেলে, এবার প্রাকৃতিক রাশির কোনো একটা নির্দিষ্ট মানকে আমরা প্রমাণ হিসেবে ধরি। তারপর সেই বস্তুটার, সেই প্রাকৃতিক রাশিটার মান, সেই প্রমাণ মানের যত গুণ বা নির্দিষ্ট মানটা যত গুণ, সেটাকে আমরা বলি একক। ঠিক আছে? সেইভাবে আমরা ওই প্রাকৃতিক রাশিটাকে আমরা প্রকাশ করি, ওই নির্দিষ্ট মানটা যত গুণ। ঠিক আছে? সেইভাবে আমরা সেটাকে আমরা কি বলি? একক বলি। ঠিক আছে? এবার একক কয় প্রকার? একক হচ্ছে 2 প্রকার। ঠিক আছে? একটা হচ্ছে মৌলিক একক, আর একটা হচ্ছে যেটা বলি ফান্ডামেন্টাল ইউনিটস।
আরেকটা হচ্ছে লব্ধ একক, যেটা হচ্ছে ডিরাইভড ইউনিটস। মৌলিক একক কোনগুলো? যেমন দৈর্ঘ্য, ভর, সময়, এগুলোর এককে আমরা বলি মৌলিক একক, তাই তো? মৌলিক একক কোনগুলো? যেগুলো হচ্ছে যে এককগুলো থেকে আমরা লব্ধ এককগুলো পাই, যে এককগুলোকে ভাঙা যায় না আর কি, মানে যে এককগুলো পুরো মৌলিক, বেসিক, যেগুলো মানে ফান্ডামেন্টাল, যেগুলো থেকে আমরা অন্য কোনো একক তৈরি করতে পারি, কিন্তু অন্য কোনো একক দিয়ে আমরা সেই মৌলিক এককটা তৈরি করতে পারি না, সেগুলো হচ্ছে মৌলিক একক। যেমন দৈর্ঘ্য, ভর, সময়, এদের একক হচ্ছে মৌলিক একক। যেমন দৈর্ঘ্যের একক হচ্ছে এসআই পদ্ধতিতে আমার মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, এসআই পদ্ধতিতে, তাই তো? সেগুলোকে আমরা বলি মৌলিক একক। আরেকটা হচ্ছে লব্ধ একক। ঠিক আছে, মৌলিক এককগুলো সম্বন্ধে আগে আলোচনা করে নিই, তারপর আমি লব্ধ এককে যাচ্ছি। আমাদের কটা মৌলিক একক আছে? 7খানা মৌলিক একক আছে। সেই 7খানা মৌলিক এককগুলো কি কি? সেটা হচ্ছে আমার প্রাকৃতিক রাশি কি কি? দৈর্ঘ্য, ফার্স্ট অফ অল দৈর্ঘ্য। দৈর্ঘ্য একক কি আমরা? মিটার। এটা হচ্ছে এসআই, আমি এসআই বলছি প্রথমে, পরে আমি সিজিএস, এসআই, এফপিএস সব একসঙ্গে আলোচনা করবো। এবার আসছে কি এককের প্রয়োজনীয়তা। আমরা একক কেন ব্যবহার করি? আমরা একক কেন ব্যবহার করি? তুমি ধরো বাজারে গেলে, বাজারে গিয়ে তুমি চাল কিনতে গেলে, সেক্ষেত্রে তুমি দোকানদারকে বলে 10 চাল দাও, সেক্ষেত্রে তুমি কোনো এককের উল্লেখ করলে না। সেক্ষেত্রে তোমার 10 কেজি চাল দাও যদি বলো, তাহলে দোকান তোমাকে বুঝতে পারবে তুমি কতটা পরিমাণ চাল চাইছো, ঠিক আছে? সেক্ষেত্রে এখানে একক কোনটা? একক হচ্ছে কেজি। কার একক? ভরের একক, তাই তো? তার মানে আমরা 10 কেজি চাল বললে সেটা দোকানদার আমার ভালো মতো বুঝবে, তাহলে আমার এখানে এককের প্রয়োজনীয়তা, তাই তো? মানে একক ছাড়া কোনো প্রাকৃতিক রাশি চলতে পারে না। এরপর আসছে আমার কি এককহীন রাশি। এবার কিছু কি সব রাশি যে একক থাকবে তার কোনো মানে নেই, কিছু কিছু রাশি আছে যাদের কোনো একক নেই। যেমন হচ্ছে যে রাশিগুলো হচ্ছে সমজাতীয় দুটো রাশির অনুপাত, তাদের কোনো একক থাকে না। যেমন মনে করো আপেক্ষিক গুরুত্ব। এককবিহীন রাশি। যেমন হচ্ছে আপেক্ষিক গুরুত্ব, পারমাণবিক গুরুত্ব, এগুলো হচ্ছে এককবিহীন রাশি। আপেক্ষিক, প্রথমে এবার আসছি আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব কাকে বলে? কোনো বস্তু 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, কোনো বস্তু 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, কোনো 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সমায়তন জলের যতগুণ ভারী তাকেই বলা হয় সেই বস্তুটার আপেক্ষিক গুরুত্ব। যেমন লোহার আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 7.5। এটা আমরা বলতে কি বুঝি? 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের যা কিছু আয়তন জল নিলাম, তার যা ওজন হবে, ঠিক আছে, তার থেকে ওই বস্তুটা মানে সমায়তন যে বস্তুটা যদি নিই, সেক্ষেত্রে কত গুণ ভারী হবে সেটা হচ্ছে তার আপেক্ষিক গুরুত্ব। ধরো 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আমি জলের পরিমাণ নিলাম 1 লিটার জল নিলাম, ঠিক আছে, বা 1 ডেসিমিটার কিউব জল নিলাম, 1 ঘন ডেসিমিটার জল নিলাম, ঠিক আছে। এবার তার আপেক্ষিক, তাহলে কোনো বস্তুর আপেক্ষিক গুরুত্ব কিভাবে বলবো? আমি তাকে বলবো হচ্ছে সেটা আপেক্ষিক গুরুত্ব কি হবে? 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 ঘন ডেসিমিটার জলের যে ওজন, তার সঙ্গে সেটা মারা থাকলো, আর লবে কি থাকবে? সমায়তন সেই বস্তুটা। তাহলে এই দুটোর অনুপাতটা হচ্ছে কোনো বস্তুর আপেক্ষিক গুরুত্ব, তাই তো? এবার হচ্ছে ঠিক আছে, এখানে কয় প্রকার? 2 প্রকার। এক হচ্ছে
মৌলিক একক, যেটা হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিটস। 2 হচ্ছে লব্ধ একক, যেটা হচ্ছে ডিরাইভড ইউনিট। মৌলিক একক কাকে বলে? যে এককগুলি থেকে আমরা অন্যান্য একক তৈরি করতে পারি, বা যে এককগুলিকে আসলে ভাঙা যায় না, যে অন্য একক থেকে সেই এককগুলি তৈরি করতে পারে না, সেগুলো হচ্ছে মৌলিক একক। যেমন হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময়, এগুলোর একক হচ্ছে মৌলিক একক। তাহলে আমার ধরুন এসআই পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে দৈর্ঘ্য একক কি আমরা জানি? মিটার, ভর একক কিলোগ্রাম, আর সময় একক সেকেন্ড। ঠিক আছে, এগুলো হচ্ছে মৌলিক একক। কিন্তু লব্ধ একক কি কোনগুলো? যেমন হচ্ছে ভরবেগের একক। ভরবেগ হচ্ছে কি কোনো ভর ও বেগের সমন্বয়ে কোনো বস্তুর মধ্যে যে গতিজ ধর্ম সৃষ্টি হয় তাকে বলা হয় ভরবেগ। ঠিক আছে, তাহলে ভরবেগ হচ্ছে একটা, ভরবেগের একক হচ্ছে লব্ধ একক। তাহলে ভরবেগের সংজ্ঞা অনুযায়ী আমরা কি বলতে পারি? ভরবেগ হচ্ছে ভর গুণ বেগ। যেমন এম, ভরকে যদি আমি এম দিয়ে প্রকাশ করি আর বেগকে ভি দিয়ে প্রকাশ করি তাহলে এম ভি, তাই তো? তাহলে আমরা বেগের ভরের একক কি জানি? ভরের একক হচ্ছে আমরা মিটার জানি। ঠিক আছে, বেগের একক কি? বেগ হচ্ছে কোনো বস্তু সমানের হারকে, সময়ের সাপেক্ষে সমানের হারকে আমরা বেগ বলি, তাই তো? সমান বা দূরত্বই বলি এখানটা আমরা। দ্রুতি স্কেলে বেগের মধ্যে পার্থক্য পরে করবো আমরা, সেক্ষেত্রে বেগ বা দ্রুতি আমি একসঙ্গে ধরে নিচ্ছি। সে দূরত্বকে আমি এস দিয়ে প্রকাশ করি, এসে তাহলে এস মানে হচ্ছে দূরত্ব, তাই তো? দূরত্বের একক কি? মিটার। আর সময়ের একক কি? সেকেন্ড। ঠিক আছে, ভরের একক কেজি, সরি ভরের একক হচ্ছে কেজি। এমটা হচ্ছে ভরকে প্রকাশ করার জন্য, এম দিয়ে আমরা ভরকে প্রকাশ করি। তাহলে কেজি, মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে আমরা কিসের একক? ভরবেগের একক। এই ভরবেগের একক কি? 3টে একক দিয়ে গঠিত। একটা হচ্ছে ভরের একক, একটা হচ্ছে দূরত্বের একক, আর একটা হচ্ছে সময়ের একক। তাহলে ভর, দূরত্ব বা দৈর্ঘ্যের একক আর সময়ের একক, 3টে একক কার একক? মৌলিক একক, তাই তো? সেই মৌলিক এককগুলো থেকে আমরা ডিরাইভ করে কি পাচ্ছি? লব্ধ একক পাচ্ছি, লব্ধ একক পাচ্ছি, তাই তো? তাহলে ভরবেগের একক আমরা হচ্ছে লব্ধ একক। আর একটা হচ্ছে সাপ্লিমেন্টারি ইউনিটস বা সম্পূরক একক। সাপ্লিমেন্টারি ইউনিটস কোনগুলো? যেমন কোণ আর ঘনকোণ, তাই তো? দ্বিমাত্রিক কোণ আর ত্রিমাত্রিক কোণ, সলিড প্লেন অ্যাঙ্গেল আর সলিড অ্যাঙ্গেল। যেটা হচ্ছে একক হচ্ছে রেডিয়ান, সেটাকে আমরা বলছি সম্পূরক একক, কোণের একক। আর হচ্ছে ঘনকোণ, যেটা হচ্ছে ত্রিমাত্রিক কোণ, যেটাকে আমরা বলি সলিড অ্যাঙ্গেল, সেটাকে আমরা কি দিয়ে বসি? স্টেরেডিয়ান। এই দুটো এককগুলো পুরো মাত্রাহীন। এর জন্য এদেরকে সম্পূরক এককের শ্রেণী থেকে ফেলা হয়েছে। এবার 1995 সালের পর সেটাকে আবার এই সম্পূরক এককগুলোকে আবার মানে কোণ আর ঘনকোণ একককে আমরা লব্ধ এককের মধ্যে ফেলে দেওয়া হয়। সেক্ষেত্রে আমরা একক কয় প্রকার পাচ্ছি? 2 প্রকার, একটা হচ্ছে মৌলিক একক, একটা হচ্ছে লব্ধ একক। ঠিক আছে, এবার মৌলিক এককগুলো সম্বন্ধে আলোচনা করা যাক। মোট কটি মৌলিক একক আছে, মোট কটি লব্ধ একক আছে? মৌলিক এককগুলো কি কি? আমার দৈর্ঘ্য, প্রাকৃতিক রাশি, আর হচ্ছে একক। আমি এখানে এসআই উল্লেখ করছি, সিজিএস এসআই পরে আসছে আমি। তাহলে আমাদের কটি মৌলিক রাশি আছে? 7টা। ঠিক আছে, সেগুলো হচ্ছে কি কি? দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ, দীপন প্রাবল্য, আর হচ্ছে পদার্থের পরিমাণ, আর হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ, দীপন প্রাবল্য, পদার্থের পরিমাণ, আর একটা হচ্ছে। তাহলে এই কটা একক হচ্ছে আমার মৌলিক একক। ঠিক আছে, এই কটা রাশি হচ্ছে মৌলিক একক।
তাহলে দৈর্ঘ্য একক কি আমরা জানি এসআই পদ্ধতিতে মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, দীপন প্রবলের একক ক্যান্ডেলা, সিটি দিয়ে বসে যাবে আমরা, পদার্থের পরিমাণ একক মোল, আর হচ্ছে উষ্ণতার একক বা তাপমাত্রা একক আমরা কি বলি কেলভিন, কে দিয়ে বসে যাবে। ঠিক আছে, এবার একক গেল, মৌলিক একক, এবার হচ্ছে আমরা আসছি একক পরিমাপের বিভিন্ন পদ্ধতি। একক পরিমাপের বিভিন্ন পদ্ধতিগুলি কি কি? একক পরিমাপের বিভিন্ন পদ্ধতি, একটা হচ্ছে সিজিএস বা ফ্রেঞ্চ পদ্ধতি, 2 নম্বর হচ্ছে এফপিএস বা ব্রিটিশ পদ্ধতি, 3 নম্বর হচ্ছে এমকেএস। ঠিক আছে, আরেকটা হচ্ছে এসআই বা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, আন্তর্জাতিক একক পদ্ধতি। এবার সিজিএস, দেখো সিজিএস এর প্রথম অক্ষরগুলো নিয়ে আমরা বুঝতে পারবো। এই সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে সেন্টিমিটার, সি ফর সেন্টিমিটার, ভরের একক গ্রাম, আর সময়ের একক সেকেন্ড। এই তিনটে আদ্যাক্ষর নিয়ে বা প্রথম অক্ষর নিয়ে আমরা সিজিএস তৈরি হয়েছে। তারপর হচ্ছে এফপিএস, এফপিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে ফুট, ভরের একক পাউন্ড, সময়ের একক সেকেন্ড, এইভাবে নামকরণ করা হয়েছে। এমকেএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, আর সময়ের একক সেকেন্ড। ঠিক আছে, এর জন্য একটা নাম হয়েছে এমকেএস। আর এসআই, ঠিক আছে, এসআই পদ্ধতিটা কি? এসআইটা পুরো এমকেএস পদ্ধতি, সেখানে দৈর্ঘ্য, ভর, সময় ছাড়া আরও বাকি যে 4টে মৌলিক রাশি মৌলিক আমি বললাম সেগুলো নিয়ে আমরা এমকেএস পদ্ধতিটা তৈরি হয়েছে। ঠিক আছে, হ্যাঁ, এবার এমকেএস পদ্ধতি পর আসছে এসআই পদ্ধতি। এসআই পদ্ধতিতে কি? ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, ঠিক আছে, এককের আন্তর্জাতিক পদ্ধতি যেটা। সেক্ষেত্রে আমার এমকেএস পদ্ধতি যেমন দৈর্ঘ্য, ভর, সময় এই 3টে একক ছাড়াও বাকি যে মৌলিক এককগুলো আছে সেই এককগুলো আমার এসআই পদ্ধতিতে সেটা রিপ্রেজেন্ট করা হয়েছে। যেমন পদার্থের পরিমাণ মোল, তারপর হচ্ছে দীপন প্রবলের একক ক্যান্ডেলা, এগুলো হচ্ছে সব এসআই পদ্ধতিতে বাকি এককগুলো যুক্ত করে এসআই পদ্ধতিতে নাম দেওয়া হয়েছে। ঠিক আছে, এরপর আসছে আমার একক ব্যবহারের নিয়মাবলী। কি কি একক ব্যবহার করতে গেলে আমার কি কি নিয়ম মানতে হবে। সেক্ষেত্রে 1 নম্বর হচ্ছে কোনো একক, যেমন আমার 1 সেন্টিমিটার আছে, সেই এককটাকে আমি 10 সেন্টিমিটার করতে পারি না, সিএমএস করতে পারি না। ঠিক আছে, সেক্ষেত্রে 10 সেমি করতে হবে আমাকে। দু নম্বর হচ্ছে যেমন কোনো একক আছে, যে এককগুলো আমার কোনো বিজ্ঞানী নাম অনুসারে, সেগুলো হয় আমরা যেমন নিউটন, বলের একক হচ্ছে নিউটন। ঠিক আছে, সেক্ষেত্রে আমার বিজ্ঞানী নাম অনুসারে যেমন এককটাকে লিখবো আমরা, তখন সংখ্যা বেশি লিখি তখন এন লিখবো। ঠিক আছে, অথবা সেক্ষেত্রে আমরা স্মল এন লিখতে পারি না, কিন্তু আমরা সেই এককটাকে আমরা যখন তার যখন পুরো নামটা লিখবো তখন আমরা নিউটন, তখন আমরা ক্যাপিটাল লিখবো না, NEWTON। যেমন বলের একক 10 নিউটন। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এনটাকে ছোট রাখতে হবে যেমন পুরোটা লিখবো। বাকি যেমন এককগুলো আছে যেগুলো হচ্ছে বিজ্ঞানীদের নাম অনুসারে হয়নি, যেমন মিটার, ভরের একক মিটার, দৈর্ঘ্য একক মিটার। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এমটাকে স্মলই লিখবো, এমটাকে ক্যাপিটাল লেখা যাবে না। ঠিক আছে, 3 নম্বর আছে এককের শেষে ডট দেওয়া যাবে না, যেমন 10 সেমি ডট দেওয়া যাবে না, কিন্তু যে সেটা যদি বাক্যের শেষে থাকে সেটা ওয়ার্ডটা, সেক্ষেত্রে আমরা
সেক্ষেত্রে আমরা ডট দিতে পারি। কণাটি 10 সেকেন্ডে 10 সেন্টিমিটার গেল, সেক্ষেত্রে আমরা 10 সেন্টিমিটার যদি লাস্টে থাকে বাক্যে শেষে থাকে সেক্ষেত্রে আমরা ডট দিতে পারি, ডট ইউজ করতে পারি। ঠিক আছে। 4 নম্বর ক্ষেত্রে দুটো এককের মধ্যে যখন আমরা ভাগ করি তখন যেমন হচ্ছে দৈর্ঘ্য একক, বেগের একক যেমন হচ্ছে মিটার পার সেকেন্ড। ঠিক আছে। সেক্ষেত্রে আমরা পার দিয়ে আমরা ভাগ বোঝাই। সেক্ষেত্রে আমরা কোনো ক্ষেত্রে জুল পার কেজি কেলভিন, ধরো একটা একক আছে জুল বাই কেজি কেলভিন, সেক্ষেত্রে আমরা দুবার পার ইউজ করতে পারবো না। সেক্ষেত্রে আমাকে সেটাকে কি করতে হবে, জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স। ঠিক আছে। তারপরে যখন দুটো এককের মধ্যে গুণ বোঝাবে তখন আমরা মাঝখানে ডট ইউজ করতে পারি, যেমন নিউটন মিটার। ঠিক আছে। সেক্ষেত্রে আমরা ডট ইউজ করতে পারি দুটো এককের মধ্যে গুণ বোঝাতে। এরপর আরেকটা রুলস আছে, যেটা হচ্ছে আমরা একক ব্যবহার করতে হলে খুবই দরকার, যেটা হচ্ছে আমরা কেলভিন, তাপমাত্রা একক জানি আমরা কেলভিন, সেই কেলভিনের আগে কখনো ডিগ্রিকে লিখতে পারবো না। ঠিক আছে। কেলভিন লেখা রাইট, বাট ডিগ্রিকে লেখা উচিত নয়। ঠিক আছে। কিন্তু তাপমাত্রার অন্যান্য এককগুলো যেমন হচ্ছে সেলসিয়াস, সেক্ষেত্রে আমরা ডিগ্রি সেলসিয়াস লিখতে পারি, ফারেনহাইট ডিগ্রি ফারেনহাইট লিখতে পারি, রয়মার ডিগ্রি রয়মার লিখতে পারি, বাট আমরা ডিগ্রি কেলভিন লিখতে পারি না। কি আছে, যেমন আছে আমার আলোকবর্ষ, লাইট ইয়ার। আলোকবর্ষ বলতে কি বলছি, এক আলোকবর্ষ। আলো শূন্যস্থানে 1 বছরে যে পরিমাণ যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় 1 আলোকবর্ষ। ঠিক আছে। 3 × 10⁸ মিটার পার সেকেন্ড গতিবেগে। আলোর গতিবেগ আমরা কত জানি, সেকেন্ডে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড অথবা 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। ঠিক আছে। এটা শূন্যস্থানে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে এই গতিবেগ নিয়ে তাকে বলা হয় 1 আলোকবর্ষ। এর পরিমাণ হচ্ছে 1 লাইট ইয়ার। 1 লাইট ইয়ার এর পরিমাণ হচ্ছে 9.45 × 10⁻15 মিটার। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, AU। এই আলোকবর্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, আরেকটা হচ্ছে পারসেক। ঠিক আছে। এগুলো কোথায় পাওয়া যায়, এগুলো হচ্ছে কোনো নক্ষত্রদের মধ্যে পারস্পরিক দূরত্ব নির্ণয়, তারপর সূর্য পৃথিবীর মধ্যে দূরত্ব নির্ণয়, এইসব ইস্যুতে মানে যেগুলো হচ্ছে খুব দূরত্বে, মানে অনেক দূরত্বে অবস্থান করছে সেগুলো হচ্ছে, আর সেগুলো তাদের মধ্যে দূরত্ব মাপতে আমরা এই বড় বড় ইউনিটগুলো ব্যবহার করি। ঠিক আছে। তাহলে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে আমরা কি বুঝি, সূর্য ও পৃথিবীর মধ্যে গড় দূরত্ব যেটা, সেটাকে বলি আমরা 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। ঠিক আছে। যেটা হচ্ছে 14.95 × 10⁻7 মিটার, সরি 10 মিটার, সেটা 7 কিলোমিটার যেটা বলে। পারসেক, 1 পারসেক = 3.26 আলোকবর্ষ। সেটা হচ্ছে তার মানে 3.26 এর সঙ্গে আমি যদি 1 আলোকবর্ষ কত এটা মাল্টিপ্লাই করি, যেটা আসবে সেটা হবে আমার 1 লাইট ইয়ার। তাহলে সেটা মোটামুটি হবে 30.84 × 10⁻15 মিটার। ওকে। এটা হচ্ছে 1 পারসেক। তাহলে দৈর্ঘ্যের বড় একক এবং ছোট এককগুলোর মধ্যে আমরা ছোট এককগুলো নিয়ে আলোচনা করা গেল। এরপর আর কি কি একক ডিরাইভ করতে পারি, লব্ধ করতে পারি, পেতে পারি, সেগুলো কি কি সেগুলো আলোচনা করছি আমি। যেমন দৈর্ঘ্যের একক থেকে আমরা ক্ষেত্রফলের একক আলোচনা পেতে পারি। ক্ষেত্রফল আমরা কি জানি, দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, তাই তো। যেমন বিভিন্ন জিনিসের ক্ষেত্রে, যেমন বিভিন্ন ঘনবস্তু বলছি না, একটা সেক্ষেত্রে আয়তন ক্ষেত্রে আমরা কি পেতে পারি,
আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, সেটা হচ্ছে আমার আয়তন। তাহলে বিভিন্ন ঘনবস্তুর আয়তন ফর্মুলা বিভিন্ন রকম হয়, সেক্ষেত্রে আমরা আয়তন যদি 3 ডাইমেনশনাল, সেক্ষেত্রে আমরা দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য বলতে পারি। তাহলে দৈর্ঘ্য একক কি জানি আমি? মিটার। মিটার গুণ মিটার গুণ মিটার, তাহলে হচ্ছে মিটার কিউব বা কিউবিক মিটার। এটা হচ্ছে আয়তন একক। এগুলো হচ্ছে আমি দৈর্ঘ্য একক থেকে পেলাম। ঠিক আছে, এরপর আসছে আমার ঘনত্ব। ঘনত্ব জিনিসটা কি? আমি ভর সম্বন্ধে বলি। ভর কি? ভর হচ্ছে কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকে তাকে আমরা কি বলি? সেই বস্তুটা ভর বলি, তাই তো? সেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এম দিয়ে প্রকাশ করি। ভরকে আমরা একক কি? কেজি, এসআই, তাই তো? এরপর আসছে আমার ঘনত্ব। ঘনত্ব কি? ভর বাই আয়তন। কয়েকটা আমি লব্ধ একক সম্বন্ধে আলোচনা করছি, আর কিছুই না। সেক্ষেত্রে ভর হচ্ছে, ভর একক আমি জানি কেজি, আয়তন একক কি? মিটার কিউব। তাহলে কেজি পার মিটার কিউব, এটা হচ্ছে আমার আয়তন একক, সরি ঘনত্ব একক। ঠিক আছে, এবার ভর ঘনত্ব গেল। এবার আমি ঘনত্ব কাকে বলে? তাহলে প্রতি একক আয়তনের ভরকে আমরা কি? ঘনত্ব বলি। ঠিক আছে, অথবা 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো 4 ডিগ্রি সেলসিয়াস কি? একটু আগে আমি আপেক্ষিক গুরুত্ব সম্বন্ধে বললাম, যেটা হচ্ছে একক ইউনিট রাশি। তাহলে আপেক্ষিক গুরুত্ব কি? কোনো বস্তু 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোন সমায়তন জলের চেয়ে যতগুণ ভারী, সেটা হচ্ছে তার আপেক্ষিক গুরুত্ব। আর ঘনত্ব হচ্ছে প্রতি একক ভরে, প্রতি একক আয়তনে তার যে ভর থাকে কোনো বস্তুর মধ্যে, জড় পদার্থ থাকে, সেটা হচ্ছে আমার ঘনত্ব, তাই তো? কিন্তু ঘনত্ব আর আপেক্ষিক গুরুত্ব দুটো মোটামুটি প্রায় একই। শুধু আপেক্ষিক গুরুত্ব হচ্ছে একক বিহীন রাশি, আর ঘনত্ব হচ্ছে যেটা একটা একক থাকে। আপেক্ষিক গুরুত্ব হচ্ছে দুটো ভরের অনুপাত, আর ঘনত্ব হচ্ছে ভর বাই আয়তন। ভরের আর আয়তনের অনুপাতকে আমরা ঘনত্ব বলি। ঠিক আছে, কোনো বস্তুর ভর বাই তার আয়তন, সেটাকে বলছি আমরা ঘনত্ব। ঠিক আছে, এবার সিজিএস পদ্ধতিতে এদের দুটো ঘনত্ব আপেক্ষিক গুরুত্বের মান সমান হয়। ঠিক আছে, কিন্তু এসআই পদ্ধতিতে ঘনত্ব আপেক্ষিক গুরুত্বের যা মান, তার সঙ্গে 1000 দিয়ে গুণ করলে আমরা পাই তার ঘনত্বটা। ঠিক আছে, যদি মনে করি আমি লোহা আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 7.5। ঠিক আছে, তাহলে তার ঘনত্ব কত হতে পারে এসআই? 7.5 ইন্টু 1000, সেটাকে আমরা লোহার ঘনত্ব মানে 7500 কেজি পার মিটার কিউব। বাট সেক্ষেত্রে আপেক্ষিক গুরুত্ব যদি লোহার 7.5 থাকে, সিজিএস পদ্ধতি সেটা 7.5ই থাকবে। গ্রাম পার সেন্টিমিটার কিউব। ঠিক আছে, লোহার মানে আপেক্ষিক গুরুত্ব সিজিএস পদ্ধতিতে যা ঘনত্ব তাই মানটা সাংখ্যমান, কিন্তু এসআই পদ্ধতিতে তার 1000 গুণ হয়। ওকে, ঘনত্ব আপেক্ষিক গুরুত্ব গেল। এরপর আসছে আমার সময়ের বিভিন্ন রকম ইউনিটগুলো কি কি সে সম্বন্ধে আলোচনা করছি। সময়ের একক হচ্ছে সেকেন্ড। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা সময়ের অন্যান্য এককগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে সৌরদিন, মানে একদিন যেটাকে বলি আমরা, সেটাকে হচ্ছে দিন, সেটাকে হচ্ছে আমরা সময়ের একক। তার সঙ্গে দিন থেকে আমরা কি পাই? ঘন্টা পাই, মিনিট পাই, তাছাড়া সেকেন্ড আছে, সেগুলো হচ্ছে আমরা মাইক্রো সেকেন্ড আছে, সবই সময়ের একক। ঠিক আছে, তাহলে সময়ের একক গেল। কোনো ভৌত রাশির মাত্রা সম্বন্ধে একটু বলে দিই। কোনো ভৌত রাশির মাত্রা বলতে কি বুঝি? ডাইমেনশন। কোনো ভৌত রাশির মাত্রা বলতে কোনো ভৌত রাশি প্রাকৃতিক রাশি তা সে মূল এককগুলোর সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত, যেভাবে সম্পর্ক, সেটাকে তার মাত্রা বলছি। যেমন দৈর্ঘ্য। ঠিক আছে, দৈর্ঘ্য যেমন কি? মিটার। আর দৈর্ঘ্যকে আমরা ইংলিশে লেন্থ বলি, তাই তো? সেক্ষেত্রে আমরা দৈর্ঘ্যের মাত্রা বলতে পারি আমরা এল দিয়ে প্রকাশ করতে পারি। ঠিক আছে,
এবার মাত্রা থেকে যেমন একটা একটা ডিরাইভড এককই লব্ধ এককই আছে দৈর্ঘ্য থেকে, সেটা হচ্ছে আমরা গতিবেগ, যেটা হচ্ছে সরণ বাই সময়। ঠিক আছে, গতিবেগ গতিবেগ সরণ বাই সময়। সেক্ষেত্রে আমরা সরণের একক কি, সরণের একক হচ্ছে যার দৈর্ঘ্য একক, দৈর্ঘ্য একক কি আমরা জানি মিটার, আর সময় একক সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড। তাহলে দৈর্ঘ্যকে আমি যদি এল দিয়ে প্রকাশ করি, সেক্ষেত্রে আমার গতিবেগের মাত্রা একক কি হওয়া উচিত, মাত্রা কি হওয়া উচিত এল, তাই তো? সেক্ষেত্রে সময়ের মাত্রা এল হওয়া উচিত। আর সময়ের মাত্রা কি হওয়া উচিত, টি দিয়ে প্রকাশ করি, টাইম যেহেতু, তাহলে এল বাই টি। তাহলে এটাকে আমরা মাত্রা হিসেবে বসালে কি হবে, এল টি টু দি পাওয়ার -1, সেটা হচ্ছে আমার গতিবেগের মাত্রা। ঠিক আছে, যেমন ত্বরণের মাত্রা, ত্বরণ কি, সময়ের সাপেক্ষে গতিবেগের পরিবর্তন হারকে আমরা ত্বরণ বলি, তাই তো? তাহলে ত্বরণ ইকুয়াল টু গতিবেগের পরিবর্তনের হার সময় সাপেক্ষে, তাহলে গতিবেগ বাই সময়। গতিবেগের একক কি, গতিবেগের একক আমরা জানি মিটার পার সেকেন্ড, আর সময়ের একক সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, সেক্ষেত্রে আমার কি বললাম, গতিবেগ হচ্ছে, গতিবেগের আমার মাত্রা কি জানি এল টি টু দি পাওয়ার -1, সময়ের মাত্রা জানি টি, তাই তো? তাহলে এল টি -1 বাই টি, তাহলে এটাকে আমি কি লিখতে পারি, এল টি টু দি পাওয়ার -1 ডট টি ইনভার্স লিখতে পারি। তাহলে এটাকে আমরা ত্বরণের মাত্রা কি পাবো, এল টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে ত্বরণের মাত্রা। ঠিক আছে, মাত্রাহীন রাশি কাকে বলে, যেসব রাশির মাত্রা এক তাদের কি বলা হয়, মাত্রাহীন রাশি। যেমন হচ্ছে কোণ, একটু আগে বলেছিলাম মাত্রাহীন রাশির এককগুলোকে আমরা সাপ্লিমেন্টারি ইউনিট বলি বা সম্পূরক একক বলি। ঠিক আছে, যেমন কোণের একক রেডিয়ান, ঘনকের একক স্টেরেডিয়ান, সেগুলো হচ্ছে মাত্রাহীন রাশি, এদের মাত্রা হচ্ছে এক, তাই এদের কি বলা হয়, মাত্রাহীন রাশি বলা হয়। ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করলাম আমি, পরের দিন দেখি। আর আমাদের চ্যানেলটা এই ভিডিওগুলো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো প্লিজ। ওকে, গুড নাইট।